আবারও সবাইকে স্বাগতম। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 67 জন জয়েন করেছেন। আমরা আশা করি যে আহ, আরো অনেকে জয়েন করবেন আমাদের সাথে। আপনারা চ্যাট বক্সে একটু আপনাদের ডেজিগনেশন এবং নাম এগুলো এবং সংস্থার নামগুলো উল্লেখ করতে পারেন। আহ, আমরা শুরু করে দিতে চাই। আমরা আশা করি যে বাকিরা জয়েন করবেন আজকে। সবাইকে আবারও অভিনন্দন। এবং শুরু করার আগে আমি একটু নিশ্চিত হতে চাই যে আমার মাইক্রোফোনটা কাজ করছে, আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। সেফগার্ডিং রিসোর্স অ্যান্ড সাপোর্ট হাব থেকে বাংলাদেশে যৌন শোষণ, নির্যাতন, যৌন হয়রানির অভিযোগ ব্যবস্থাপনার সুশীল সমাজ সংস্থাগুলির জন্য যে আইন কাঠামো রয়েছে এবং এর প্রভাব আসলে সংস্থাগুলোর উপরে কি সেটা খতিয়ে দেখা, এটাই আজকে আমাদের ওয়েবিনারের যে বিষয়। আমি ফেরদৌস নাহিদ, আমি ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ সেফগার্ডিং রিসোর্স অ্যান্ড সাপোর্ট হাব বাংলাদেশ থেকে বলছি। রিসোর্স অ্যান্ড সাপোর্ট হাব সম্পর্কে আপনারা জানেন। এটা এমন একটা কর্মসূচি যে এটা এইডস সেক্টরের সংস্থাগুলিকে যৌন শোষণ, নির্যাতন এবং যৌন হয়রানির বিরুদ্ধে তাদের সুরক্ষা নীতিমালা এবং অনুশীলনকে শক্তিশালী করতে সহায়তা করে। এবং শুধু উন্নয়ন সেক্টর ইমার্জেন্সি সেক্টরেই নয়, আমাদের ডেভেলপমেন্ট সেক্টরের সংস্থাগুলি যারা কাজ করছে তাদেরকেও একইভাবে সহায়তা করে থাকে। আরএইচএস ইউকে এইড অর্থাৎ একটি কর্মসূচি, আপনারা জানেন যে ইউকে সরকারের ফরেন কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট অফিস দ্বারা বিশ্বব্যাপী এই সংস্থাগুলিকে সাহায্য করে। এবং একটি অপশনের নেতৃত্বে একটি কনসোর্টিয়াম, যেখানে টেকনিক্যাল এবং ডেলিভারি লিড হিসাবে সোশ্যাল ডেভেলপমেন্ট ডিরেক্ট এবং ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ ভলেন্টারি অ্যাসোসিয়েশন ইগভা, তেরিদাস হোমস, সাইট সেভার্স এবং ক্লিয়ার গ্লোবাল রয়েছে। আমরা শুরু করার আগে আমরা কিছু হাউসকিপিং বিষয় একটু মনে করিয়ে দেই আপনাদেরকে। যে প্রথমত, আপনাদের ভিডিও অপশনগুলি আসলে বন্ধ রয়েছে এবং মাইক্রোফোন মিউট রয়েছে। ওয়েবিনারের আসলে গুণগত মান এবং যাতে আমাদের ইন্টারনেট কানেক্টিভিটিটা স্মুথ থাকে সেটার জন্য নিরবচ্ছিন্ন করার স্বার্থে আপনার কোনো প্রশ্ন বা অনুসন্ধান থাকলে অনুগ্রহ করে চ্যাট বক্সে যে প্রশ্ন উত্তর কিউএনএ যে ফিচারটি রয়েছে সেটা ব্যবহার করুন। প্যানেলিস্ট এবং আইএচএস টিম সেই অনুযায়ী আপনাদের কোশ্চেনের উত্তর দিবে। এই ইভেন্টটি, আমাদের এই আজকের ওয়েবিনারটি বাংলায় হচ্ছে এবং এটা ইংরেজিতেও অনুবাদ করা হচ্ছে। আপনাদের যে পছন্দের ভাষা সেটা সিলেক্ট করে আহ, গ্লোব আইকনটি সিলেক্ট করুন এবং আপনার পছন্দের ভাষা নির্বাচন করুন এবং সাথে সাথেই আপনার ভাষাটা সক্রিয় হবে। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এই ইভেন্টটি রেকর্ড করা হবে এবং যারা আজকে ওয়েবিনারে যোগদান করতে পারেননি তাদের জন্য অনলাইনে হাবে, বাংলাদেশ যে অনলাইন হাব পেজ রয়েছে সেখানে শেয়ার করা হবে। তবে এই রেকর্ডে আপনাদের নাম দেখা যাবে না। ইভেন্টের সময়কাল 1 ঘন্টা। ইভেন্টের শেষে আমরা আপনাদেরকে একটা স্ক্রিনে একটা কিছু ফিডব্যাক কোশ্চেন থাকবে আপনাদের জন্য। আপনাদের এই ফিডব্যাক গুলো আমাদের জন্য খুবই জরুরি। এই ইভেন্টটা আপনাদের জন্য কাছে কেমন লাগলো এবং কি ধরনের পরামর্শ আপনারা আমাদেরকে দিতে চান ভবিষ্যতে এই অনুষ্ঠানটাকে, এই ইভেন্টটাকে আরো শক্তিশালী করার জন্য। আমি এখন অনুষ্ঠানের এজেন্ডাটা শেয়ার করছি। যে প্রথমেই ওয়েলকাম এবং এই বিষয়গুলো আমরা বললাম। আমরা এরপরে আমাদের যে যৌন শোষণ, নির্যাতন এবং হয়রানি বিষয়ে বাংলাদেশে যে আইনি কাঠামো, এটা একটা ওভারভিউ নিয়ে আসবেন নাজলি আপা, কামরুন্নেসা নাজলি। এরপরে আহ, আমাদের এই যে যৌন শোষণ, নির্যাতন এবং হয়রানি বিষয়ক এই যে অভিযোগ ব্যবস্থাপনা, এটার সাথে যে আইনি কাঠামোগুলি রয়েছে সেটার যে কমপ্লায়েন্স ইস্যু, সেটার সংস্থাগুলোর জন্য এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন দিলীপ কুমার পাল। আমরা যখন ডিটেলসে যাব, মানে আলোচনার সময় যাব, তখন ওনাদের পরিচয়টা আরো বলবেন। এবং সবশেষে আমাদের থাকবে হচ্ছে এই দুইটা প্রেজেন্টেশনের পরেই আমাদের সম্মানিত প্যানেলিস্টদের আলোচনার পরে কিউএনএ সেশন থাকবে। আমরা রিকোয়েস্ট করব আপনাদের কোশ্চেনগুলো চ্যাট বক্সে দিতে। এবং সবশেষে একটা ফিডব্যাক ফর্ম আসবে, কয়েকটা প্রশ্ন থাকবে, সেখানে আপনারা একটু আমাদেরকে রেসপন্স করবেন। সো আমি এখন চলে যাচ্ছি কামরুন্নেসা নাজলি আপার কাছে। নাজলি আপা সম্পর্কে একটু বলছি যে আপা পেশায় একজন আইনজীবী এবং একজন মানবাধিকার চর্চাকারী এবং বর্তমানে তিনি একজন স্বাধীন পরামর্শদাতা এবং গবেষক হিসেবে করছেন। তিনি আরএসএস বাংলাদেশের একজন সিনিয়র উপদেষ্টা হিসেবেও কাজ করছেন। যৌন শোষণ, যৌন নির্যাতন, যৌন হয়রানি প্রতিরোধে জাতীয় যে আইনি কাঠামোর যে ওভারভিউ, সেটা নিয়ে আপা আলোচনা করবেন। আমাদের দ্বিতীয় যে আলোচক দিলীপ কুমার পাল,
উনি একজন মানবাধিকার আইনজীবী যিনি প্রাথমিকভাবে ফৌজদারি মামলা এবং পারিবারিক বিষয় নিয়ে পারিবারিক যে আদালতের মামলা মোকাবেলা করার প্রায় 29 বছরের বেশি অভিজ্ঞতা রয়েছেন। এবং তিনি এই যে সংস্থাগুলোর সাথে সেফগার্ডিং অভিযোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের যে জাতীয় আইনের জন্য যে কমপ্লেন্স ইস্যুটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করবেন। সো আমি আর দেরি না করে আমি নাজলি আপাকে অনুরোধ করব তার প্রেজেন্টেশনটা দেওয়ার জন্য। নাজলি আপা, আমি আপনার কাছে হ্যান্ড ওভার করছি। ধন্যবাদ ফেরদৌস ভাই। আহ, আমার মনে হয় ফেরদৌস ভাই বলেছেন আমার পরিচয়। আমার নাম নাজদি। আমি আইনজীবী এবং বাংলাদেশেই কাজ করছি জেন্ডার ইকুয়ালিটি উইমেন্স রাইটস নিয়ে বেশ অনেক বছর যাবত। সেই কাজ করতে গিয়ে কিছু অভিজ্ঞতা হয়েছে আপনার, যেগুলো যৌন শোষণ, নির্যাতন ও হয়রানি বিষয়ক যেসব বিষয় আছে সেগুলো নিয়ে। তো আমাদের আজকের আলোচনার যে বিষয়টা সেটা হচ্ছে যৌন শোষণ, নির্যাতন ও হয়রানি বিষয়ক ওভারঅল বাংলাদেশের যে আইনি কাঠামো আছে সেটার সাথে আসলে আমরা যারা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি এবং হিউম্যানিটেরিয়ান কনটেক্সটে যখন এই ঘটনাগুলো ঘটে সেটার সাথে আসলে সম্পৃক্ততা কোথায় সেই বিষয়গুলো দেখা। এবং প্রথমে আমরা শুরুতে আমার যে আলোচনার বিষয় বা যেটা আপনাদের সামনে তুলে ধরার বিষয়, খুব সংক্ষেপে আসলে কোন আইনগুলো যৌন শোষণ, নির্যাতন এবং হয়রানির সাথে যুক্ত বা প্রাসঙ্গিক সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করব। আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যেটা আমরা অনেকেই হয়তো জানি। প্রথমেই যেটা হচ্ছে যে বাংলাদেশের সংবিধানের কথা বলছি, কারণ বাংলাদেশের সংবিধান রাষ্ট্রের নাগরিকদের জন্য মানে সর্বোচ্চ আইন হিসেবে সেটা আছে। এবং আমরা জানি সংবিধানে শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠার কথা বলেছে। আহ, যার জন্য সেটাকে বলছি। এছাড়া মোটা দাগের যে আইনগুলো প্রযোজ্য হয়, একটা হচ্ছে পেনাল কোড। তারপর হচ্ছে এটা নিয়ে বিস্তারিত আমরা পরের স্লাইডে আছে। আহ, নারী ও শিশু নির্যাতন দমন আইন, যেটা নিয়ে আমরা অনেকেই জানি, এসিড অপরাধ দমন আইন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন। তারপর হচ্ছে মোবাইল কোর্ট আইনও আমাদের ক্ষেত্রে প্রযোজ্য। তারপর হচ্ছে সাইবার নিরাপত্তা আইন, শ্রম আইন, এবং সর্বশেষ হচ্ছে হাইকোর্ট বিভাগের নির্দেশনা, যেটা কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য স্থানে পাবলিক যে ইয়েগুলো আছে সেখানে সংগঠিত যৌন হয়রানির বিষয়ে যে নির্দেশনা আছে হাইকোর্টে, সেই জিনিসগুলো মূলত এই জিনিসগুলো নিয়ে পরের স্লাইডে একটু বলার চেষ্টা করব। জি, আমরা যদি একটু পরের স্লাইডটাতে যাই। আহ, এর আগের স্লাইডটা, আমার মনে হয় এর আগের স্লাইডটাতে আমরা যেখানে বলছি যে বাংলাদেশের সংবিধান, যেটা আমি একটু আগেও একটু বলার চেষ্টা করেছি, যে বাংলাদেশের সংবিধানেই তো আমাদের লিঙ্গভিত্তিক বৈষম্য সহ নাগরিকদের মধ্যে বিভিন্ন ধরনের বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। এবং রাষ্ট্র ও জনজীবনের সকল স্তরে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করার একটা অঙ্গীকার আছে। সর্বোপরি সংবিধানের প্রস্তাবনায় শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার কথা বলছি, সেটা যে কোনো ধরনের শোষণই হোক না কেন। এবং দণ্ডবিধি আইনের কথা সেজন্যই আমাদের জন্য প্রাসঙ্গিক। যৌন শোষণ, নির্যাতন ও হয়রানি বিষয়ক যেসব অপরাধের কথা বা অভিযোগের কথা আসে, সেগুলো যেমন ধর্ষণ, অপহরণ বা নারীকে বিয়েতে বাধ্য করার মতো যে ধরনের যৌন অপরাধগুলো আছে, সেগুলোর বিচারের যে প্রাথমিক আইন হিসেবে আমাদের কিন্তু এসব অপরাধের সংজ্ঞা এবং এসব অপরাধের বিচার, শাস্তির বিধান অন্তর্ভুক্ত করা আছে পেনাল কোড। তারপরও হচ্ছে যেই আইনটা নিয়ে আমরা সবাই বিশেষ করে যারা আমরা নারী অধিকার নিয়ে কাজ করি এবং জেন্ডার সমতা নিয়ে কাজ করি, এটা আমাদের মধ্যে অনেক বেশি চর্চার একটা আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, যেটা হচ্ছে 2000-এ হয়েছে, 2003, তারপর এটা 2020-এ সর্বশেষ সংশোধিত হয়েছে। যেটাতে ধর্ষণ, তারপর ধর্ষণের পরে হত্যা, মানব পাচার, যদি মানব পাচার এর বাইরে অন্য যে ধরনের অন্য কোনো উদ্দেশ্য যদি, যেটা হয় যে মুক্তিপণ আদায় অথবা অপহরণ, তারপর হচ্ছে যৌন হয়রানি, এইসব বিষয়গুলোর জন্য অপরাধের বিচারের জন্য আমরা আসলে এই আইনটা আমাদের জন্য প্রযোজ্য হয়। জি, আমরা যদি পরের স্লাইডটাতে একটু যাই। একটু কি পরের স্লাইডটাতে যাব? আহ, তারপরে যে জিনিসটা যে এসিড অপরাধ দমন আইন, যেটা নারী ও শিশু নির্যাতন বিষয়ক একটা প্রাসঙ্গিক আইনের মধ্যে পড়ে।
তারপর পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012, যেখানে হচ্ছে পর্নোগ্রাফিকে অপরাধ হিসেবে বলা হয়েছে, এবং পর্নোগ্রাফিক যে কোনো সামগ্রী সেটা দখলে রাখা, সেটা ডিস্ট্রিবিউট করা, সেটা প্রডিউস করা এবং সেটাকে ব্যবহার করাকে বেআইনি ঘোষণা করা হয়েছে। এবং সেখানে আপনার সেটার অপরাধ বিচারের জন্য কিন্তু শাস্তির একটা বিধান রাখা হয়েছে। পাশাপাশি আমরা যদি মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের কথা বলি, আহ, যেটাও খুবই প্রাসঙ্গিক, কারণ সেই অপরাধগুলো মূলত যৌন শোষণ, নির্যাতন ও হয়রানি, যে কারণে আসলে এই অপরাধগুলো হয় সেই কারণগুলো কিন্তু একই, প্রায় কাছাকাছি বা অনেক সময় একই কারণে হয়। মানব পাচার, তারপর পতিতাবৃত্তির মাধ্যমে যদি কাউকে শোষণ, নির্যাতন, তারপর হচ্ছে জোরপূর্বক কাউকে শ্রমে নিযুক্ত করা, তারপর যেটাকে আমরা ঋণের দাসত্ব বলি, তারপর মানব পাচারের উদ্দেশ্যে যে অপহরণ করা হয় সেটাকে কিন্তু অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, এবং সেটা বিচারের ব্যবস্থা রাখা হয়েছে, শাস্তির বিধান রাখা হয়েছে। একই রকম করে আমরা যদি বলি যে, আমরা পরের স্লাইডটাতে একটু যাব, সাইবার নিরাপত্তা আইন, যেটা 2023, খুবই রিসেন্ট একটা আইন। সেখানে যদিও অন্যান্য বিষয় আছে, কিন্তু পাশাপাশি যখন এই আইনে এটা বলা হয়েছে যে কাউকে যদি মিথ্যা বা ভীতি প্রদর্শনের মাধ্যমে যে তথ্যের আদান প্রদান বা প্রকাশনা বা মানহানিকর যদি কোনো তথ্য প্রকাশ বা প্রচার করা হয়, সেটাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। যেটা খুবই প্রাসঙ্গিক ভাবে আমরা জানি যে হয়রানি করার উদ্দেশ্যে কিন্তু অনেক সময় আমরা সেটা করে থাকি, এবং সেটা তখন কিন্তু এই আইনটাও আমাদেরকে সাহায্য করবে বা সহযোগী হিসেবে, সহায়ক হিসেবে কাজ করে। মোবাইল কোর্টের বিষয়টা আমরা দেখি আবার, বা যৌন হয়রানি সংক্রান্ত অপরাধের বিচারের কিন্তু ক্ষমতা দেওয়া হয়েছে মোবাইল কোর্টকেও। যেটা হচ্ছে দণ্ডবিধিতে 509 ধারায় যে যৌন হয়রানির কথা বলা হয়েছে, সেই সংক্রান্ত অপরাধ বিচারের জন্য মোবাইল কোর্টকেও এখতিয়ার দেওয়া হয়েছে। একই সঙ্গে আমরা যদি শ্রম আইনের কথা বলি, যে শ্রম আইন অনেক সময় আমরা যারা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি সেটার ক্ষেত্রে প্রযোজ্য হয়, আবার মোটা দাগে তো শ্রমিক, আমরা বিভিন্ন যে ইয়ে আছে তাদের জন্য যখন হয়, কিন্তু সেখানেও আছে, যদিও বিষয়টা হালকা করে আছে, তারপরে আমরা রেফারেন্স হিসেবে বলতে পারি শ্রম আইনের 332 ধারায়। সেখানে কিন্তু বলছে যে, যদিও বলছে যে অশোভন আচরণ করা যাবে না, যেটা অসম্মানজনক আচরণ করা যাবে না, শুধু এটুকুই আছে, কিন্তু একটা রেফারেন্স আছে। তারপর হচ্ছে শ্রম বিধিমালা 2022, যেটা রিসেন্ট সংশোধনী আসছে, সেখানে কিন্তু আপনার একটা বিধি যুক্ত হয়েছে, যেখানে যৌন হয়রানির যে সংজ্ঞা, যেটা হাইকোর্টের গাইডলাইনে আছে, সেটাকে যুক্ত করা হয়েছে। পাশাপাশি অভিযোগ গঠন, অভিযোগ কমিটি গঠন, যেটা হাইকোর্টের গাইডলাইনে আছে, সেটাকেও সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং বলা হয়েছে যে আহ, যৌন হয়রানি প্রতিরোধে যাতে গাইডলাইন তৈরি করা হয়, অভিযোগ বক্স রাখা হয়, তারপর হচ্ছে একটা রেজিস্টার মেনটেন করা হয়, সেই বিষয়গুলোর কথা সেখানে বলা হয়েছে। আমরা একটু পরের স্লাইডে যাব। এরপরে মূলত হচ্ছে আমরা হাইকোর্টের গাইডলাইনটাকে, আমরা যেটা সবাই ব্যবহার করছি মোটামুটি ডেভেলপমেন্ট সেক্টরে আমরা যারা কাজ করি প্রতিষ্ঠানগুলোর জন্য, কারণ যৌন হয়রানির বিষয়ে এটাই এখন পর্যন্ত একমাত্র আমাদের জন্য আইনি নির্দেশনা হিসেবে কাজ করছে, যেটা 2009 সালে আসছে। আমরা জানি যে বাংলাদেশ জাতীয় মহিলা পরিষদ, জাতীয় মহিলা আইনজীবী সমিতির করা একটা রিটের প্রেক্ষিতে এই গাইডলাইনটা এসেছে, এবং সেখানে বলছে যে এই বিষয়ে কার্যকর আইন প্রণয়ন না হওয়া পর্যন্ত কিন্তু দেশের বিভিন্ন কর্মক্ষেত্র এবং শিক্ষা প্রতিষ্ঠানে হাইকোর্টের এই নির্দেশনাটা অনুসরণ করার যে বাধ্যবাধকতা আছে, সেটা গাইডলাইনে বলে দেওয়া আছে, বলা হয়েছে। এবং এই গাইডলাইনে যৌন হয়রানির একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, একটা বেশ বড় লিস্ট বলা হয়েছে যে কোন কোন বিষয়গুলো যৌন হয়রানির মধ্যে পড়বে। এবং যৌন হয়রানি ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার জন্য বিভিন্ন প্রতিরোধমূলক এবং প্রতিকারমূলক ব্যবস্থার জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার কথা সেখানে আছে। হাইকোর্টের নির্দেশনায় বলা হয়েছে যৌন হয়রানির অভিযোগ ম্যানেজমেন্টের পার্ট হিসেবে, ব্যবস্থাপনার পার্ট হিসেবে প্রত্যেকটা অর্গানাইজেশনেরই নিজস্ব অভিযোগ পদ্ধতিকে প্রাতিষ্ঠানিকীকরণ করার করার কথা বলা হয়েছে। আমরা একটু পরের স্লাইডে যাব। আহ, একটু কি পরের স্লাইডে যাব? জি।
আহ, এই গাইডলাইন গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব না, কারণ হচ্ছে পরের সেশনটাতেই দিলীপদা এই বিষয়গুলো নিয়ে তুলে ধরবেন। কিন্তু এখন যেটা বলার যে আসলে এই আইনগুলোকে কেন আমরা বলছি যৌন শোষণ, নির্যাতন এবং হয়রানির বিষয়ের সাথে সম্পর্কিত। যদিও ফেরদৌস ভাই শুরুতে বলছিলেন যে সুশীল সমাজ বা নাগরিক সমাজের সাথে যে আইনগুলো রেলেভেন্ট সেগুলো নিয়ে আলোচনা করছি, আসলে বিষয়টা একটু অন্যভাবে বলি। সেটা না, যে আইন বাংলাদেশে আছে এবং যেগুলো যৌন শোষণ, নির্যাতন এবং হয়রানির সাথে সম্পর্কিত, এবং সেই অভিযোগ, সেই অপরাধগুলো যে যে ক্ষেত্রেই ঘটুক না কেন, সেটা ডেভেলপমেন্ট কনটেক্সটে ঘটুক, হিউম্যানিটেরিয়ান কনটেক্সটে ঘটুক বা ওভারঅল কমিউনিটিতে ঘটুক না কেন, এই অপরাধগুলোর জন্য বাংলাদেশের যে আইনগুলো প্রযোজ্য সেই আইনগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। কারণ হচ্ছে এই আইনগুলো মোটা দাগে আমরা যেটাকে বলি লিঙ্গভিত্তিক সহিংসতা, লিঙ্গভিত্তিক সহিংসতার বড় একটা পরিসরের অংশই কিন্তু যৌন শোষণ, নির্যাতন এবং হয়রানি বিষয়ক যে অপরাধগুলো আছে সংক্রান্ত সেগুলো। এবং এই আইনগুলো আমাদেরকে মোটা দাগে আনুষ্ঠানিক বিচার ব্যবস্থার মাধ্যমে যাতে হয়রানি সংক্রান্ত, নির্যাতন সংক্রান্ত কোনো অভিযোগের প্রতিকার পাওয়ার জন্য একটা কাঠামো কিন্তু আমাদের সামনে দেয়। যেমন হচ্ছে যৌন হয়রানি, তারপর হচ্ছে অনলাইনের মাধ্যমে হয়রানি বলি বা পর্নোগ্রাফিক, এই বিষয়গুলোর জন্য আমরা কিন্তু একটা কাঠামো পাই এই এই আইনি কাঠামোর মধ্যেই। মূলত সেটার জন্য এগুলো তুলে ধরা। আমরা একটু তার পরের স্লাইডে যাব, একটু দেখার চেষ্টা করব। একটু কি পরের স্লাইডে যাব, যে যৌন শোষণ, নির্যাতন এবং হয়রানি যেটাকে আমরা বলছি সেফগার্ডিং ইস্যু, সেটার ক্ষেত্রে রিপোর্ট করার বাধ্যবাধকতার বিষয়টা কোথায় আছে, আইনি বাধ্যবাধকতা। এবং সেটা একটু যদি দেখি যে আসলে উন্নয়ন এবং মানবিক, একটা তো হচ্ছে রিপোর্ট আমরা করতে পারি যে এটা যখন কোনো আইনের লঙ্ঘন হয়, অপরাধ হয়, তখন যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি বা তার পক্ষে যে কেউ কিন্তু অন্য কোনো ব্যক্তি প্রতিকার পাওয়ার জন্য থানায় বা আদালতে সরাসরি মামলা করতে পারবেন। সেটা আমরা যে আইনগুলোর কথা বলেছি প্রত্যেকটা আইনেই কিন্তু এই বিষয়ে বলা হয়েছে। কিন্তু বিশেষ করে উন্নয়ন এবং মানবিক কর্মকাণ্ডে, যেটাকে আমরা বলি যে হিউম্যানিটেরিয়ান এবং ডেভেলপমেন্ট কনটেক্সটে, যখন যৌন শোষণ, নির্যাতন এবং হয়রানির ঘটনা ঘটে, সেগুলো নিয়ে পার্টিকুলারলি রিপোর্ট করার জন্য আমাদের কোনো বাধ্যতামূলক ব্যবস্থা নেই। আর যেটা বলছিলাম যে শুধুমাত্র আমরা যখন ফর্মাল জাস্টিস সিস্টেমের মাধ্যমে প্রতিকার পেতে চাইবো বা প্রতিকার পাওয়ার চেষ্টা করব, তখন এই রিপোর্টিং পদ্ধতি যেটা বিভিন্ন আইনে বলা আছে। আবার হাইকোর্টের নির্দেশনাতেও কিন্তু বলা আছে, যদিও অভ্যন্তরীণ কমিটির মাধ্যমে নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে যৌন হয়রানি বিষয়ক অভিযোগগুলো ব্যবস্থাপনা করার কথা বলছে, কিন্তু সেখানেও কিন্তু বলছে যে যখন কোনো অভিযোগ যদি বাংলাদেশের কোনো আইনের অধীনে কোনো অপরাধ হিসেবে গণ্য হয়, তখন কিন্তু সেটাকে সেই আইনি প্রক্রিয়ায় বিচারের জন্য পাঠানোর কথা বলছে বা সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলছে। জি, আমরা পরেরটাতে যেতে পারবো, পরের স্লাইডে। এখন যদি সেই রিপোর্টিং বা ওভারঅল যদি বলি যে যৌন শোষণ, নির্যাতন এবং হয়রানি সংক্রান্ত অভিযোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে বা প্রতিকার পাওয়ার ক্ষেত্রেও সার্ভাইভার কেন্দ্রিক অ্যাপ্রোচ বা ভুক্তভোগী কেন্দ্রিক যে দৃষ্টিভঙ্গি এবং কোনো ক্ষতি না করার নীতির এখানে প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তাটা কোথায় বা কোথায় কোথায় আছে। আসলে এই ক্ষেত্রে রিপোর্ট করার ক্ষেত্রে সেটা আনুষ্ঠানিক বিচার ব্যবস্থার মাধ্যমে প্রতিকার পাওয়ার ক্ষেত্রেও যদি হয়, যে বিষয়গুলো আমাদের সবাইকে মাথায় রাখা দরকার হয় সেটা হচ্ছে এক, আমরা আগেরটাতেই থাকবো, আগের স্লাইডেই থাকবো, ভুক্তভোগী বা যাদেরকে আমরা ভিকটিম বা সার্ভাইভার বলছি, তাদের স্বাধীন সম্মতি আছে কিনা বিষয়টাতে। আমরা আগের স্লাইডে যাব একটু, তাদের স্বাধীন, আমরা আগের স্লাইডে যাব, স্বাধীন সম্মতি আছে কিনা এবং তাদের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত যাতে হয়, বেস্ট ইন্টারেস্ট যেটাকে আমরা বলি। আরেকটা হচ্ছে কোনো ক্ষতি না করার নীতি, অর্থাৎ তাকে রিপোর্ট
করার ফলে সে যদি ফার্দার কোনো ক্ষতির সম্মুখীন হয়, সেই বিষয়গুলো বিচার বিবেচনা করার দরকার আছে। এবং সেটার ক্ষেত্রে যদি বলি যে বাংলাদেশের আইনি কাঠামোতে সেই রেফারেন্স গুলো কোথায় কোথায় কিরকম আছে, দুটা রেফারেন্সের কথা বলতে পারি। একটা হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন ধারা 14 ধারায় কিন্তু বলছে যে সংবাদ মাধ্যমে সহিংসতার শিকার নারী ও শিশুর পরিচয় প্রকাশকে নিষিদ্ধ করা আছে। এটাও এক ধরনের আমাদের সার্ভাইভার কেন্দ্রিক অ্যাপ্রোচের একটা রিফ্লেকশন। তারপর হচ্ছে হাইকোর্টের যে গাইডলাইন, সেখানেও কিন্তু বলছে যে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযোগকারী এবং অভিযুক্তের পরিচয় প্রকাশ না করা এবং অভিযোগকারীর নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব, যেটা হাইকোর্টের নির্দেশনায় বলছে। যেটা কিন্তু আমাদের আমরা যে সার্ভাইভার কেন্দ্রিক অ্যাপ্রোচের কথা বলছি, ডু নো হার্ম প্রিন্সিপালের কথা বলছি, সেইগুলোরই এক ধরনের রিফ্লেকশন আমরা আমাদের আইনি কাঠামোতেও পাই। জি, এই ছিল মোটামুটি আমার দিক থেকে আলোচনা। আপনাদেরকে ধন্যবাদ। আমরা আমাদের পরে প্রশ্নোত্তর পর্বের সুযোগ আছে, সেখানে কথা বলার চেষ্টা করব আপনাদের যদি প্রশ্ন থাকে, এবং আমরা পরেও আলোচনার সুযোগ থাকবে। আমার মনে হয় আমি এখানেই শেষ করছি, ফেরদৌস ভাই। আহ, থ্যাংক ধন্যবাদ ইউ। সবাইকে। জি, ধন্যবাদ নাজলি আপা। বাংলাদেশের যৌন শোষণ, নির্যাতন এবং যৌন হয়রানি প্রতিরোধে যে জাতীয় যে আইনি কাঠামোটা রয়েছে, এবং আমাদের সংস্থাগুলির জন্য আসলে কোনটা বাধ্যকতা বা রিপোর্ট করার ক্ষেত্রে কোন আইনটা মেনে চলা, এই বিষয়ে ধারণা দেওয়ার জন্য আমরা এবার চলে যাব আমাদের যে দ্বিতীয় প্যানেলিস্ট দিলীপ কুমার পাল, ওনার কাছে। দাদা, আপনাকে রিকোয়েস্ট করছি আসার জন্য। ধন্যবাদ ফেরদৌস ভাইকে। ধন্যবাদ আরএসএস বাংলাদেশকে আমাকে এই ধরনের একটা ওয়েবিনারে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আহ, আমি দিলীপ পাল, আইনজীবী, ঢাকা বারে প্র্যাকটিস করছি। আর এর সাথে সাথে আমি 29 বছর ধরে আইনজীবী হিসেবে কাজ করছি। আর পাশাপাশি আমার আবার আইন ও সালিশ কেন্দ্র বলে একটি বাংলাদেশে হিউম্যান রাইটস অর্গানাইজেশন রয়েছে, সেখানেও আমি 24 বছর কাজ করেছি। এবং হিউম্যান রাইটস, পারিবারিক আইন এবং মানবাধিকারের অন্যান্য যে আইনগুলো রয়েছে সেগুলো নিয়ে মানে একেবারেই লেগে থেকে যে কাজগুলো করা সেগুলো করার চেষ্টা করেছি সব সময় এবং এখনো করে যাচ্ছি। আর আইন ও সালিশ কেন্দ্রে থাকাকালীন সময়ে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, বিশেষ করে সেফগার্ডিং, অর্থাৎ যৌন শোষণ, নির্যাতন এবং হয়রানি বিষয়ে যে অভিযোগ, আইন ও সালিশ কেন্দ্রের যে কমিটিটা রয়েছে সেখানেও আমি দীর্ঘদিন কাজ করেছি সদস্য হিসাবে। তো এই এই সব মিলায় একটা বেশ মোটামুটি এই জায়গাটা একটু কাজ করার সুযোগ হয়েছে এবং কথা বলাও হয়তো আমার একটু সুবিধাও হবে। এবং আপনারা যখন আমি বলার পরে তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রেও আপনারা আলোচনায় আসতে পারবেন। সেক্ষেত্রে নাজলি, আমি এখন যেটা আলোচনায় যাব, যে আমার আগে নাজলি যে প্রেজেন্টেশনটা দিয়েছে সেটা কিন্তু একদম ক্লিয়ার যে আমাদের বাংলাদেশে যে আইনগুলো রয়েছে নারীর জন্য, বিশেষ করে আহ যৌন শোষণ, নির্যাতন এবং হয়রানি বিষয়ক প্রতিরোধে যে আইনগুলো রয়েছে, এবং সেগুলো সে একটা সুন্দর করে উনি বলেছেন। আহ, এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাকে আসলে দুটো তিনটে বিষয়ে বলার জন্য বলা হয়েছে। সেই তিনটে বিষয় হচ্ছে যে একটা হচ্ছে যে এই যে আহ, নাজলি যে আইনগুলোর কথা বলে গেল, সেই আইনগুলোকে কিভাবে আমাদের সিএসওস যারা রয়েছেন, অর্থাৎ যে সংস্থাগুলো রয়েছে, আমরা যারা কাজ করছি বিভিন্ন সংস্থায়, সেখানে কিভাবে তাদের যে ব্যবস্থাপনা রয়েছে, নীতি, সেগুলোতে কিভাবে অ্যাকোমোডেট করা যায়। তো সেটা একটা ব্যাপার। আর একটা আমাকে আলোচনা করতে বলা হয়েছে এই সময় যে আহ, এগুলো ক্ষেত্রে এই রাষ্ট্রীয় যে আইনগুলো রয়েছে সেগুলো আপনার মধ্যে গ্যাপ কোথায় আর রয়েছে, মানে সীমাবদ্ধতাগুলো কোথায় রয়েছে। আর একটা হচ্ছে যে এই সীমাবদ্ধতা গুলো দূর করার জন্য আমরা কি করতে পারি। তো এই তিনটে বিষয় নিয়ে মূলত আলোচনা হবে। তো আমি প্রথমটাতে যে আলোচনায় যদি যাই, সেটা হচ্ছে যে আইনগুলো রয়েছে, এখন আমরা প্রতিষ্ঠানে যখন কাজ করছি, সে প্রতিষ্ঠানে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিন্তু হিউম্যান রিসোর্স পলিসি রয়েছে, জেন্ডার পলিসি রয়েছে, এই যে চাইল্ডস পলিসি রয়েছে। বিশেষ করে হিউম্যান রিসোর্স পলিসি যেটা রয়েছে সেখানে যেন এই আইনগুলো যে রয়েছে সেগুলো যেন সুস্পষ্টভাবে
আপনার এই আইনগুলোর সাথে একটা সঙ্গতি করা যেন থাকে, এবং এটা যদি না থাকে তাহলে আহ, এই সংস্থাগুলো যেন সামনে আহ, এগুলোকে এই আইনের সাথে সঙ্গতিপূর্ণ করে নেয় এবং উল্লেখ করে দেয়া, যেমন হচ্ছে যেমন আহ, বলা যে এই রেফারেন্সটি নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশের 2003 সালের এই জায়গাটায় বলা রয়েছে, হাইকোর্টের নির্দেশিকা এখানে বলা রয়েছে। এভাবে প্রতিষ্ঠানের নীতি এবং পদ্ধতিগুলোর মধ্যে সমন্বিত করে দেয়া রাষ্ট্রীয় আইনের সাথে এই প্রতিষ্ঠানের যে আমাদের নীতি এবং ব্যবস্থাপনা sorry, বিভিন্ন পদ্ধতিগুলো রয়েছে, এটা একটা। দ্বিতীয় যেটা হচ্ছে যে আমাদের কাছে যদি কোনো কমপ্লেইন আসে, অর্থাৎ সংস্থার কাছে যদি কমপ্লেইন আসে, তাহলে প্রথমে সেটা দেখা যে বাংলাদেশের বিদ্যমান আইনের অধীনে এটা ফৌজদারি অপরাধ কিনা, এবং প্রতিটা অভিযোগকে রিভিউ করতে হবে। এটা সবসময় করতে হবে। যদি ফৌজদারি অপরাধ হয় তাহলে ফৌজদারি আইনের যে কাঠামো রয়েছে সেই জায়গায় এই কাজটা পাঠিয়ে দেয়া। পাশাপাশি যেহেতু আমার এইচআর পলিসিতে এবং হাইকোর্টের নির্দেশনায় আমাদেরকে বলেও দিয়েছে যে আমরাও এই অভিযোগটা নিয়ে কাজ করব, সেহেতু সেই কাজটা করা যায় কিনা সেটা নিয়েও একটা কাজ করা। পরের স্লাইডে। হ্যাঁ, তারপরে হচ্ছে যিনি অভিযোগ করলেন সেই অভিযোগ যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, তাকে জানাতে হবে যে এই অভিযোগটি যে আহ, আপনি করেছেন সেটা একটা ফৌজদারি অপরাধ, অথবা ফৌজদারি অপরাধ আহ, হলে যে যে আইনি কাঠামোগুলো রয়েছে, নাজরি যে কাঠামোগুলো বলেছে, সে আইনগুলো বলেছে, সেই আইনগুলো সম্পর্কে তাকে অবহিত করতে করা, এবং সে এই বিষয়টা নিয়ে আদালতে গিয়ে বা থানায় গিয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য সে চায় কিনা সেই জিনিসটা তাকে একেবারে পরিষ্কারভাবে বলা। এবং এটা বলার পরে এবং এক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে যে ভিকটিম যখন এই কথাগুলো বলে তখন কিন্তু তার একটা মানসিক অবস্থাটাও খুব ট্রমাটাইজ অবস্থায় থাকে, সেই জন্য এই জায়গাটাতে কিন্তু তাকে এক ধরনের কাউন্সিলিং এর ব্যবস্থাও করা, যাতে সে মানসিকভাবে একটা শক্তিশালী অবস্থায় আসতে পারে। এবং এই জন্য ভিকটিমকে এটাও বলা যে সে যদি আইনি প্রতিকার প্রাপ্তিতে সংস্থার কাছ থেকে কোনো সহায়তা চায়, তাহলে সেই সহায়তাটা সংস্থা তাকে করবে, এবং এই বিষয়টাকে তাকে এমনভাবে বলা যে সে যেন বিশ্বাস পায়, নির্ভরতা পায় যে হ্যাঁ, সংস্থা তার সঙ্গে আছে, এবং এই পদক্ষেপগুলো কি হবে না হবে সবকিছুই তাকে পরিষ্কার করে বলে দেয়া। আহ পরের স্লাইডে, হ্যাঁ ঠিক আছে। সেটা হচ্ছে যদি যৌন হয়রানির অভিযোগ আমাদের কাছে আসেই, তাহলে যেটা হচ্ছে যে আপনার প্রথমে যেটা করতে হবে, হাইকোর্টের গাইডলাইন আমাদের যেটা আছে সেখানে হচ্ছে যে অবশ্যই আহ, অভিযোগটাকে গ্রহণ করা, এবং গ্রহণ করার পরে তদন্ত পরিচালনা এবং সুপারিশ করার জন্য অভিযোগ গ্রহণ কমিটি, একটা একটা কমিটি গঠন করে ফেলতে হবে। যদি সংস্থার আগে থেকেই কমিটি থাকে তাহলে তো হলোই, তাদের কাছেই এই অভিযোগটা যাবে। যদি না থাকে তাহলে তাৎক্ষণিক অভিযোগ গ্রহণ কমিটি একটা আহ, গঠন করে দিতে হবে সংস্থাকে। এবং এই সংস্থা যে অভিযোগ গ্রহণ কমিটি গঠন করলেন সেটার সদস্য হবে, এটা এর গঠন হবে 5 জন সদস্য নিয়ে। আপনারা অনেকেই হয়তো জানেন, এবং যার বেশিরভাগ সদস্যই বলা হচ্ছে, হাইকোর্টও বলেছে, সব জায়গায় আমরা বলছি যে এটা আহ, বেশিরভাগ সদস্য নারী হবে। এবং যদি পাওয়া যায়, আমরা সংস্থায় যদি পাওয়া যায়, তাহলে এর প্রধান, কমিটির প্রধান হবেন একজন নারী। এবং আরেকটা জিনিস হাইকোর্ট আমাদেরকে আগেই বলে দিয়েছে গাইডলাইনে, যেটা হচ্ছে জেন্ডার ইস্যু এবং যৌন নির্যাতনের বিরুদ্ধে যারা কাজ করেন, এরকম সংস্থাগুলো যারা আছেন তাদের মধ্য থেকে প্রতিনিধি নেয়া, বাইরের সংস্থা, নিজের সংস্থা থেকে 3 জন তো কাজ করছেই, কিন্তু 5 সদস্যের মধ্যে 2জনকে বাইরে থেকে অন্তর্ভুক্ত করা। পরের স্লাইড। পরের স্লাইড প্লিজ। হ্যাঁ, আহ হাইকোর্ট যেটা বলেছে যে এই যে অভিযোগ যিনি করলেন
সবসময় মনে রাখতে হবে অভিযোগ গ্রহণ কমিটি থেকে শুরু করে সংস্থা যারা দায়িত্বশীল জায়গায় থাকেন, কখনোই অভিযোগকারী এবং অভিযুক্তের পরিচয় প্রকাশ করা যাবে না। এবং আরেকটা বিষয় যেটা নিশ্চিত করতে হবে যে অভিযোগ যিনি করেছেন, যার বিরুদ্ধে করেছেন, এই যে অভিযোগকারী, তার নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে। কারণ আমরা অভিজ্ঞতায় দেখেছি, আমি বিশেষ করে অভিজ্ঞতায় দেখেছি, আমি যখন কাজ করেছি, যখন অভিযোগকারী অভিযোগ করেন ও কোনো কারণে অভিযোগ মানে যিনি করেছে যিনি কি বলে অপরাধী, যিনি পারপিট্রেটর, তিনি জেনে গেছেন। তিনি জেনে যাওয়ার পরে অভিযোগকারীকে নানা কথা বলে হেনস্থা করার চেষ্টা করেছেন। তো এই জন্য এই জায়গাটা একটা নিরাপত্তা এবং পরিচয় প্রকাশ না করা, এই জায়গাটা খুবই মানে সতর্কতার সাথে এই কাজটা করতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে ভুক্তভোগী যদি নিজে করতে চান তো ভালো, তিনি আত্মীয়, বন্ধু বা আইনজীবী অথবা ইমেলের মাধ্যমে অভিযোগটা করতে পারবেন, সেই সুযোগটা সংস্থায় থাকতে হবে। এবং আর একটা জিনিস যেটা থাকতে হবে যে অভিযোগ কমিটির নারী সদস্য যারা থাকবেন, তাদের কাছে আলাদাভাবেও কেউ অভিযোগ দায়ের করতে পারবেন, দিতে পারবেন, সেই সুযোগটাও এখানে থাকতে হবে। যে জন্য যেটা করা হয়, সংস্থায় যেটা করতে হয় সেটা হচ্ছে যে অভিযোগ বক্স তৈরি করা, এবং এই অভিযোগ বক্সগুলো খুব ভালো একটা জায়গায়, প্রকাশ্য জায়গায় রাখা, যেখানে মানুষ জানে, এবং নিরাপদ জায়গায়, আহ, সেই জায়গাটায় যাতে মানুষ অভিযোগটা ফেলতে পারে, সেটা সেরকম একটা রাখা। তারপরে হচ্ছে যে আহ, খাতা মেনটেন করা, যেখানে প্রতি মাসে ওই বক্স খোলা হচ্ছে যে এই সংস্থার সদস্য যারা, ওই যে কমিটির সদস্য যদি আগে তৈরি করা থাকে, তাদের মাধ্যমে বক্স খোলা, এই জিনিসগুলো করলে যেটা হয়, একটা রেগুলার সংস্থার মধ্যে জানতে পারে যে এরকম একটা কার্যক্রম চলছে, আহ, আছে একটা সেফগার্ডিং ইস্যু নিয়ে কাজ করার মতো সংস্থায় কিছু লোক আছে কাজ করা। অতএব একটা সাবধানতা অবলম্বন করে বাকিরা যারা এই ধরনের কাজ করতে চায়, তারা এক ধরনের সাবধানের জায়গায় চলে যায়। আরেকটা জিনিস এখন হাইকোর্টের গাইডলাইনে যেটা হয়েছে সেটা হচ্ছে যে 30 কার্য দিবসের মধ্যে আহ, কোনো একটা ঘটনা ঘটলে অভিযোগটা দায়ের করতে হবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে 30 কার্য দিবসের পরে যে করা যাবে না তা কিন্তু না, করা যাবে, কিন্তু গাইডলাইন একটা দিয়েছে যে 30 কার্য দিবসের মধ্যে করতেই হবে। আর যদি বিষয়গুলো ছোটখাটো হয় সেক্ষেত্রে আহ মোটামুটি নিজেরা বসে, কমিটি যদি থাকে কমিটি একটু দেখলো, রিভিউ করে যে এটা ছোটখাটো বিষয় এবং লঘু বিষয় করেই ছেড়ে দেয়া যায়, তাহলে সেটা একটা ব্যাপার। কিন্তু যদি দেখা যায় ব্যাপারটা একটু বড়, তখন সেক্ষেত্রে তদন্ত অবশ্যই করতে হবে। এবং এই তদন্তটা অবশ্যই অভিযোগ গ্রহণ কমিটি যারা আছেন, তারা 30 কার্য দিবসের মধ্যেই তদন্তটা করবেন। এবং 30 কার্য দিবসের মধ্যে শেষ করে তারা ওই সংস্থার যে যথাযথ কর্তৃপক্ষ রয়েছেন, কনসার্ন অথরিটি আমরা বলি, সেই কনসার্ন অথরিটির কাছে অবশ্যই আহ সুপারিশগুলো পেশ করা। যদি অভিযোগ কমিটি দেখে, অভিযোগ গ্রহণ কমিটি, যে তারা 30 কার্য দিবসের মধ্যে পারছে না, তাহলে কনসার্ন অথরিটিকে জানিয়ে তারা এই 60 দিনে আরো আরো 30 দিন বাড়াতে পারে, অর্থাৎ মোট 60 দিন তারা এই তদন্ত কার্যক্রম এবং সুপারিশ দেওয়ার কাজটা তারা বাড়াতে পারেন। পরের স্লাইড। তো এটা গেল আমাদের যে একটা, আমি যে আগে যে আলোচনাগুলো করলাম যে আইনে যে কথাগুলো বলেছে, সে কথাগুলো আমরা যখন কমপ্লায়েন্স ইস্যুতে যাব, একটা সংস্থা কিভাবে ইস্যুটা নিয়ে কাজ করবে, সে কথাগুলো আমরা আগের স্লাইডে বললাম। এখন আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে সংস্থা যখন কাজ করতে যায়, তখন আমরা দেখেছি যে এই যৌন শোষণ, নির্যাতন এবং হয়রানি বিষয়ক অভিযোগ ব্যবস্থাপনা যখন রাষ্ট্রীয় আইনের সাথে আমরা সঙ্গতিপূর্ণ করতে যাই, তখন কিছু গ্যাপ আমাদের চোখের সামনে আসে। সেই গ্যাপগুলো এবং সীমাবদ্ধতাগুলো আমি এখন আলোচনা করছি আপনাদের সামনে। পরের স্লাইড। একেবারে প্রথম যদি আমরা বলি যে হাইকোর্ট আমাদের 2009 সালে এই সেফগার্ডিং ইস্যুতে আহ, আমাদের যৌন হয়রানি বিষয়ক একটা মামলার পরিপ্রেক্ষিতে 2009 সালে আমাদের একটা রায়ের মাধ্যমে বলল যে আহ, বিভিন্ন সংস্থা এবং সরকারি প্রতিষ্ঠান এবং স্কুল, কলেজ, প্রতিটা জায়গায় আহ, আপনার যৌন হয়রানি বিষয়ে কমিটি গঠন করতে হবে। এবং এটা 2009 সালে বলে দিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের যে হাইকোর্টের সময় বলে দিয়েছিলেন যে
সরকার দ্রুত সময়ে একটি আইন তৈরি করবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে 2009-এর পরে আজকে 15 বছরের মতো হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কাছে এখনো যৌন শোষণ, নির্যাতন এবং হয়রানি ইস্যুতে কোনো আইন আমরা এখনো পাইনি। এটা আমাদের খুবই, এবং কেন আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নিয়ে এই আইনগুলো করানো হচ্ছে না, এবং আমাদের আরেকটা মন্ত্রণালয় যারা অনেক বেশি জড়িত এই যৌন হয়রানি, শোষণ এবং নির্যাতনের বিষয়ে, বিশেষ করে নারী ও শিশু মন্ত্রণালয় যেটা রয়েছে, কেন তারা এই ব্যাপারে উদ্যোগ নিচ্ছেন না? পার্লামেন্টারি কমিটি সংস্থা এই যারা আছেন, আর বিশেষ করে আইন মন্ত্রণালয়, আমরা নানাভাবে চেষ্টা করেছি, নানাভাবে বলার চেষ্টা করেছি, কিন্তু এখনো তারা এই আইনটা আনছে না। তা যেহেতু আইনটা আনছে না, সেহেতু আমাদের এটা একটা হাইকোর্টের নির্দেশনা ছাড়া আর কোনো ওয়ে আমাদের কাছে এখন নেই। কিন্তু আইন থাকলে আমরা সুনির্দিষ্টভাবে কি করতে হবে না করতে হবে সেটা আমরা একটা স্পেসিফিক গাইড পেতাম, যেটা ভারতে এবং শ্রীলঙ্কায় ওখানে আইনটা হয়েছে। ওরা আইন পাশ করে ফেলেছে, যার কারণে ওখানে এই ধরনের কোনো ঘটনা ঘটলে সুনির্দিষ্ট আইনের ভিত্তিতে সেখানে মামলায় বা প্রতিকার কিভাবে পাওয়া যাবে সেই একদম বলে দেয়া আছে। তো এটা একটা ব্যাপার। আহ, তারপরে যেটা আমরা দেখি যে আমাদের নাগরিক সমাজের সংস্থা এবং আভ্যন্তরীণভাবে যে যৌন শোষণ, নির্যাতন এবং হয়রানি বিষয়ক যে ব্যবস্থাপনাগুলো রয়েছে এবং আইনের যে প্রয়োগযোগ্যতা বিষয় রয়েছে, সেখানে আমরা অস্পষ্টতা দেখি। অস্পষ্টতাগুলো কেমন? যেমন দেখেন যে হাইকোর্ট বলে দিচ্ছে যে পর্নোগ্রাফি একটা ফৌজদারি অপরাধ, না, আইন বলে দিচ্ছে পর্নোগ্রাফি একটা ফৌজদারি অপরাধ, কিন্তু এই পর্নোগ্রাফি ইস্যুতে আমরা আবার সংস্থায় বসে আপনার তদন্ত করতে পাচ্ছি এবং এক ধরনের কাজও করতে পাচ্ছি। আবার এখানে যখন পর্নোগ্রাফি ইস্যুতে যখন আইনটাতে যাই, তখন সেখানে সরকারের যে পুলিশ প্রশাসন রয়েছে, সেখানে মানে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত লোক দ্বারা তদন্ত এবং সেই জায়গাগুলো করতে হবে, এইভাবে গাইডলাইন করা আছে। তাহলে এখন দেখেন, তাহলে এখন আমি যদি কোনটা নেব, তাই না? যদি আমি করতে যেয়ে আমাদের অনেক সময় ধাক্কা খেতে হয়। তারপরে দেখেন, অনেক সময় যেটা আছে যে আহ শ্রম আইন নিয়ে অনেকে কথা বলে যে শ্রম আইনে কি হয়, যাবে কি যাবে না। কিন্তু শ্রম আইনের যে 1-4-D-তে বলা আছে যে এই বেসরকারি প্রতিষ্ঠান আমরা যারা আছি, এই প্রতিষ্ঠানগুলোকে আবার বাদ দিয়ে দেওয়া আছে। এবং এইভাবে বলা আছে যে অসুস্থ, অক্ষম, দুস্থ, প্রতিবন্ধী, এতিম, মহিলা, শিশু এবং বিধবাদের চিকিৎসা বা যত্ন সেবার জন্য যে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়, তারা শ্রম আইন দ্বারা পরিচালিত হবে না। তো এই যে হবে না, তাহলে এখানে একটা অস্পষ্টতা থেকে যায়। তাহলে তাহলে কি হবে যদি শ্রম আইনের, তাহলে কি আমাদের যাতে ইমপ্লিমেন্টেশনে যেতে পারবো কিনা? তারপর শ্রম আইনের 65 ধারায় আবার বলা আছে সংজ্ঞার ক্ষেত্রে, যদি আমরা দেখি, সংজ্ঞার ক্ষেত্রে আর একটা সমস্যা দেখা দিচ্ছে। ওখানে শ্রমিকের সংজ্ঞাটা দেয়া আছে, কিন্তু শ্রমিকের সংজ্ঞা দিতে যে ওখানে কর্মকর্তা যারা রয়েছেন, প্রশাসনিক কর্মকর্তা, তাদেরকে বলে দিচ্ছে তারা আবার এই শ্রম আইন দ্বারা অন্তর্ভুক্ত হবেন না। তাহলে এখন যদি শ্রম আইনের কোনো কর্মকর্তা যদি ওইখানে কাজরত অবস্থায় যদি হয়রানির শিকার হন, তাহলে তিনি কোথায় যাবেন? তো এই গ্যাপগুলো থাকার পরে আমরা দেখেছি, নাজলি আলোচনাও করেছে 2022 সালে আহ, আপনার বিধিতে যদিও ইনকর্পোরেট করা হলো হাইকোর্টের গাইডলাইনটা দ্বারা, তাহলে এখন এই গাইডলাইনের পরে ওখানে কমিটি হচ্ছে না কি হচ্ছে, এগুলো আমরা কিন্তু পরিষ্কার এখনো জানছি না। যে বিভিন্ন কর্মক্ষেত্রে যে শিল্প কারখানাগুলো রয়েছে বা আহ, সেই জায়গাগুলোতে এই নারী ও শিশু নির্যাতন দমন, সরি, এই যে যৌন হয়রানি বিষয়ক কমিটি, অভিযোগ গ্রহণ কমিটি তৈরি করছে কিনা, বা করলেও তারা কোন পদ্ধতিতে যাবে, কোনো গাইডলাইন নাই ওখানে, শুধু হাইকোর্টের গাইডলাইনটা ইনকর্পোরেট করে দেওয়া আছে। এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে, চতুর্থতে যদি যাই আমরা, রাষ্ট্রীয় আইনের আওতায় যৌন শোষণ, নির্যাতন ও হয়রানি বিষয়ে প্রতিকার পাওয়ার ক্ষেত্রে আমাদের যে কর্মী রয়েছে যারা এবং কমিউনিটিতে যারা রয়েছেন, তাদের অনেক বেশি সচেতনতার অভাব রয়েছে। কোথায় যাবে, কি করবে, সে আসলেই কোন আইন যাবে, বা এটা আসলেই যৌন হয়রানি হচ্ছে কিনা, একটা এই কথাটা আসলে যৌন হয়রানির মধ্যে পড়ে কিনা, এই এই যে গ্যাপগুলো আমাদের অ্যাওয়ারনেস বা সচেতনতার অভাবের কারণে রয়ে গেছে। পরের স্লাইডে
আর একটা যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের খুব মনে রাখতে হবে যে হ্যাঁ, বিচার পাওয়ার জন্য আমাদের কতগুলো কাঠামো রয়েছে, প্রাতিষ্ঠানিক বিচার কাঠামো রয়েছে, বিশেষ করে থানা রয়েছে এবং কোর্ট রয়েছে, কোর্টের অনেকগুলো ধাপও রয়েছে, এবং নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ ট্রাইব্যুনাল বলে একটা আলাদা ট্রাইব্যুনালও রয়েছে। কিন্তু আমাদের আহ, এই আমাদের যে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থায় আমরা যেটা দেখি দীর্ঘসূত্রিতা। এই দীর্ঘসূত্রিতার কারণে অনেকে এই ধরনের ইস্যু নিয়ে আর মামলায় আসতে চায় না। হবে কিনা, মামলায় রায় পাবো কিনা, কি হবে না হবে। তারপরে প্রথমে তো লোয়ার কোর্ট থেকে তারপরে জজ কোর্ট, আপিলেট ডিভিশনে প্রথমে হাইকোর্টে যায়, হাইকোর্ট থেকে যাওয়ার পরে আপিলেট ডিভিশনে, সুপ্রিম কোর্টে, তারপরে সেখান থেকে আবার রিভিউ করা, তারপরে রাষ্ট্রের সর্বোচ্চ প্রেসিডেন্ট কর্তৃক ক্ষমা ঘোষণা, এই যে বিষয়গুলো থাকে, মানে এত লম্বা লেন্দি প্রসেসের মধ্যে এই বিষয়গুলো যেতে থাকে, যার কারণে আমরা দেখি যে যারা অভিযোগগুলো করতে আসেন তারা এই দীর্ঘসূত্রিতার কারণে আর পিছিয়ে পড়েন এবং একটা সময় আপোস করে ফেলেন, আর থাকেন না। এবং পাশাপাশি আরেকটা জিনিস আমরা যেটা দেখি যে সেটা হচ্ছে যে দুর্নীতি তো আমাদের কিছু কিছু জায়গায় আসেই, টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে ফেলা বিচার জায়গাগুলোতে, এখানে কিছু এবং কোনো কোনো জায়গায় আমরা দেখেছি নারী ইস্যুতে আমরা যারা বিচার যখন নিয়ে যাই, আমার একেবারেই ব্যক্তিগত অভিজ্ঞতায় আমরা যখন মামলাগুলো নিয়ে গেছি, তখন দেখেছি জেন্ডার ইনসেনসিটিভিটি আমাদের প্রচন্ড ভাবে, বিশেষ করে জাস্টিস সিস্টেমে যারা কাজ করেন তাদের মধ্যে কাজ করে, এবং এটা খুব দাদা ভয়ঙ্কর আমরা ভাবে আমরা দেখেছি। হ্যাঁ। আমরা প্রায় শেষের দিকে দাদা, যদি আপনি 1 মিনিটের মধ্যে একটু শেষ করেন, কারণ আচ্ছা, আমাদের 1 মিনিটে অনেকগুলো শেষ করে যাচ্ছি। প্রশ্ন ঠিক আছে। এসেছে, আচ্ছা, আমরা সেটা তাহলে আমি নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ আরেকটা দাদা। হচ্ছে সামাজিক এবং সাংস্কৃতিক বাধা তো থাকেই, এবং রিপোর্টিং এর ক্ষেত্রে আমাদের একটা চ্যালেঞ্জ রয়েছে। আমাদের কোথায় রিপোর্টিং করতে হবে বলে দিচ্ছে, সরকারের কাছে হবে, কনসার্ন অথরিটি আমি করছি, কিন্তু সরকারের কাছে কোন মন্ত্রণালয়ে করব, কোথায় করব, কোনো জায়গায় গাইডলাইন নাই। আর একটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে যে রিপোর্টিং করার যে করব, সেই রিপোর্টিং করতে যে আহ, তারপরে আহ, এটা আর কোথাও বলা হচ্ছে না, জানা হচ্ছে না, যার কারণে পারপেট্রেটরকে আমরা শাস্তি দিলাম, তারপরে সে আবার অন্য সংস্থায় গিয়ে কাজ করছে। অর্থাৎ সে আর কেউ জানছে না যে আসলে এই একটা ওই সংস্থায় কোনো একটা ঘটনা ঘটিয়ে নিয়েছে। তো এই জন্য আমাদের আহ, এই জায়গাগুলোতে গ্যাপ গুলো রয়েছে তা, এবং আমি যদি এখন আমরা গ্যাপ গুলাকে ওভারকাম করতে চাই, তাহলে আমাদের যেটা মনে রাখতে হবে যে আমরা তো এই মনে রাখতে হবে যে 2009 সালে যে আমরা হাইকোর্টের গাইডলাইনটা নিয়েছি, সেটা কিন্তু আমরা সিওসিসরাই নিয়েছি। অর্থাৎ একটা বেসরকারি সংস্থা মামলা করেছে, তার মাধ্যমে এসেছে। অতএব বেসরকারি সংস্থাগুলোর কিন্তু একটা বড় এখনো দায়িত্ব রয়ে গেছে, অ্যাডভোকেসি করা এবং বিভিন্ন সরকারের মন্ত্রণালয়গুলোর সাথে যোগাযোগ করা, যাতে একটা আইন আসে আমাদের। এবং সাংস্কৃতিক সংবেদনশীলতা এবং সচেতনতা বৃদ্ধির জন্য নানা ধরনের এই যে ওয়েবিনার করা, স্কুল কলেজে প্রোগ্রাম করা, বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করা, ডিবেট আয়োজন করা, বিভিন্নভাবে সচেতনতার কার্যক্রমগুলো তৈরি করা, এবং এগুলো করলেই আমরা আশা করছি এবং আমি বিশ্বাস করি যে আমরা অনেক গ্যাপ দূর করতে পারবো। এই যে আরএসএস আজকে যে ওয়েবিনার আয়োজন করেছে, এরকম আরো যদি করতে পারি আমরা অনেক বেশি বেশি, তাহলে আমরা মনে করি যে এই গ্যাপ গুলো আমরা তৈরি করতে পারবো। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে এই সময় দেওয়ার জন্য। জি, থ্যাংক ইউ দিলীপ দা, আপনার এই তথ্যপূর্ণ আলোচনার জন্য। আমরা আহ, এই ছিল আমাদের আজকের আলোচনা। এই ওয়েবিনারে আমরা যে চেষ্টা করেছি যে আলোচনা করার জন্য যৌন শোষণ, নির্যাতন এবং হয়রানি প্রতিরোধে আমাদের দেশীয় সংস্থাগুলো আসলে আইনি কাঠামো কি রয়েছে, এবং দেশীয় সংস্থাগুলো আসলে কি কমপ্লায়েন্সের ইস্যুটাতে তারা কিভাবে কাজ করবে। তো আশা করি এটা মানে আমাদের সংস্থাগুলোর জন্য আজকের আলোচনাটা উপকারী হয়েছে। আমরা একটু কোশ্চেনিয়ার, আমাদের যে কোশ্চেন এন্ড আনসার সেশন রয়েছে সেখানে চলে যেতে চাই। আমরা রিকোয়েস্ট করব, কোশ্চেন যারা এখনো করেন নাই, আপনারা কোশ্চেন গুলো চ্যাট বক্স, সরি, কিউএনএ যে অপশনটা রয়েছে সেখানে যে কোশ্চেনটা করতে পারবেন। আমি একটু রিকোয়েস্ট করবো দিলীপ দা এবং নাজলি আপা দুজনকেই আহ, আলোচনাতে জয়েন করার জন্য, যদি আপনারা আপনাদের ক্যামেরাটা অন করেন। সো প্রথম যে প্রশ্নটা আমি পেয়েছি যে Bangladesh have strong laws for addressing safeguarding issues, but we found lack of coordination and lack of implementation. How it would be improved?
আসলে এই যে ল্যাক অফ কোঅর্ডিনেশন, এইটার কথা আসলে দিলীপ দা তার লাস্ট আলোচনার মধ্যে বলেছেন। সো আশা করি আনসারটা পেয়ে গিয়েছেন। আমি পরের রাইট। প্রশ্নে চলে যেতে চাই। যে আরেকজন প্রশ্ন করেছেন যে ডু উই হ্যাভ এনি স্পেসিফিক ল অর গাইডেন্স অন সেফগার্ডিং বেনিফিশিয়ারিজ ফ্রম দ্য অর্গানাইজেশন? সো এইখানেও একটা আহ, নাজলি আপা, যদি আপনি খুব সংক্ষেপে যদি এটা একটু প্রশ্ন আনসার দিতেন। উনি বলছেন স্পেসিফিক ল বা গাইডেন্স বেনিফিশিয়ারিদেরকে রক্ষা করার জন্য রয়েছে কিনা। হ্যাঁ। নাজলি আপা, আপনি মিউট হয়ে আছেন। আ- 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 উম, উম, তুমি আনমিউট প্রশ্নটা করো। নাজলি আপার কাছে, হ্যালো। হ্যাঁ। প্রশ্নটা নাজলি আপার কাছে, জি। আচ্ছা, ঠিক আছে। আমার মনে হয় যে রাজীব ভাই যেটি বলেছেন যে স্পেসিফিক ল আছে কিনা, আমার যতদূর আমার জানা যে আসলে এরকম স্পেসিফিক ল নাই। না থাকলেও বিভিন্ন আইনে যে ধরনের রেফারেন্স আছে তাতে কিছু কিছু সেফগার্ডিং দেয়। যেমন আপনার একটু আমাদের আলোচনাতেই আমার প্রেজেন্টেশনে বলেছিলাম যে একটা ছিল যে নাম প্রকাশ না করা, যেটা নারী ও শিশু নির্যাতন দমন আইনে আছে। তারপর হচ্ছে হাইকোর্টের গাইডলাইনেও কিন্তু বলছে যে পরিচয় প্রকাশ না করা অভিযুক্তের এবং অভিযোগকারী যতক্ষণ পর্যন্ত না নাজলি প্রমাণিত আপা, হয়। আপনার কথা এই একটু বিষয়ে ইকো হচ্ছে। আমি একটু দিলীপ দাকে রিকোয়েস্ট করবো আবার মিউট করে রাখার জন্য, তাহলে হয়তো দিলীপ দা আপনার ইয়েটা একটু মিউট করে রাখেন। জি, জি নাজলি আপা এখন বলেন। আমি কি আবার রিপিট করব? আমি না, যেটা ঠিক আছে। বলছিলাম যে আমাদের এরকম স্পেসিফিক যদি আইন, স্পেসিফিক আইন না থাকলেও যেটা আছে বিভিন্ন আইনের যে বিভিন্ন সময় বিভিন্ন ধারাগুলো, যেটা আমি আমাদের প্রেজেন্টেশনে একটু বলেছি। যেমন সহিংসতার শিকার নারী এবং শিশুর পরিচয় প্রকাশ না করা সংবাদ মাধ্যমে, সংবাদে, এটার যে এটা কিন্তু এক ধরনের সেফগার্ডিং ফর বেনিফিশিয়ারিজ, এটা একটা। আরেকটা হচ্ছে প্রতিকার মানে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত এবং অভিযোগকারীর পরিচয় প্রকাশ না করা, যেটা হাইকোর্টের গাইডলাইনেও কিন্তু বলছে। এই বিষয়গুলো কিন্তু সেফগার্ডিং হিসেবে কাজ করছে। তবে স্পেসিফিক ল এবং স্পেসিফিক ল আমার জানা মতে নাই। আমার মনে হয় দিলীপ দা যদি কিছু অ্যাড করতে চান বা। ধন্যবাদ নাজলি আপা। দিলীপদার কাছে আমি পরবর্তী একটা প্রশ্ন আচ্ছা, নিয়ে আসছি। যে এইখানে একটা একজন কোশ্চেন করেছেন যে আহ, যে কেন আসলে লং টাইম কেসগুলো মানে রিজলভ করতে এত সময় নেয় বাংলাদেশে। So আসলে এটা একটা মানে দীর্ঘ সময় ধরে এটা কম বেশি আমরা সবাই জানি আসলে। সো আমার মনে হয় যে এই আনসারটা দিতে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে। খুব মানে সংক্ষেপে 30 সেকেন্ডে কি বলতে পারবেন ইয়ে, মানে আমরা সময় আমরা প্রায় শেষের দিকে, দিলীপ দা যদি হ্যাঁ, আনসার করেন যে কেন একটা সময় জিনিস তো বেশি হচ্ছে নেয়। যে সময় হচ্ছে যে প্রথমে হচ্ছে যে ওখানে তো দুটো পক্ষ থাকে, তখন দুই পক্ষের আইনজীবীরা থাকে। এবং প্রত্যেকটা আইন আপনি যখন মানে একেবারে সাদাসিধে ভাবে যাচ্ছেন, আর এক পক্ষ কিন্তু সাদাসিধে অবস্থায় নাই। সে চাইবে মামলাটাকে ঘুরিয়ে পেঁচে ডিলে করতে। তখন সে নানা ডেট নেয়, আজকে এই হাজির হয় না, কালকে ওই হাজির হয় না, এরকম ভাবে ঘোরাতে থাকে। তারপরে হচ্ছে যে যেটা সরকার বলে সব সময় যে জাজের অভাব, অর্থাৎ বিচারক যারা, বিচারকের সংখ্যার অভাব, এবং তাদের জি, কাছে মামলা যে পরিমাণ আছে সেই মামলা প্রচুর মামলা, এটা একটা বলে। এবং তারপরে হচ্ছে যে মামলাটা তো আমাদের স- একটা হচ্ছে যে যে বিচার চাইতে আসার সাথে সাথেই যে আহ, বিচার সলভ হয়ে যাবে, সেটা আমাদের বিচারের ক্ষেত্রে বলা হচ্ছে যে এগুলো আহ, রায় হওয়ার পরে আরেক জায়গায় যাবে, আপিল করতে পারবে, তারপরে আবার প্রথমে জজ কোর্টে যায়, হাইকোর্টে যায়, এভাবে যায়। জি, অর্থাৎ ওই সময়গুলোতে যে যাওয়া, সেই সময়গুলোতে সময় লেগে যায়। জি, জি, এগুলোর থ্যাংক ইউ কারণেই দিলীপ দা। আসলে ডিলেটা হতে থাকে। আর আমি রাইট, একটু আরেক, নাজলির সাথে একটু অ্যাড করতে চাই। ওই আগের কোশ্চেনটা, সেখানে হচ্ছে যে একটা জিনিস আমি কিন্তু বলে দিয়েছি, 15 বছর ধরে আমাদের দেশে সেফ গার্ডিং এর উপরে কোনো আইন কিন্তু আসে নাই। আমরা ওই হাইকোর্টের গাইডলাইনটা দিয়েই আমাদের চলতে হচ্ছে। জি, থ্যাংক ইউ দিলীপ দা। আমরা আহ, যারা অংশগ্রহণকারী রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আজকে সব প্রশ্নের উত্তর হয়তো আমরা দিতে পারবো না, বাট আমরা আপনাদের প্রশ্নগুলো আমরা কালেক্ট করব এবং এগুলোর আনসার আমরা ইমেলে আবার আমরা জানিয়ে দিব। আমি এর পরবর্তী যে প্রশ্ন যেটা একজন করেছেন যে সম্মতি না পেলে কিভাবে তথ্য সংগ্রহ করা যাবে, এটা কোন তথ্য সংগ্রহের কথা বলছেন এটা পরিষ্কার না। আমরা পরবর্তীতে আরেকটা প্রশ্ন দেখছি যে সারা বার্নস উনি প্রশ্ন করেছেন, থ্যাঙ্কস ফর অ্যারেঞ্জিং দিস রিয়েলি ইউজফুল অ্যান্ড ইন্টারেস্টিং সেশন, কুড ইউ শেয়ার এনি ইনসাইট অর ডেটা প্লিজ অন দ্য সাকসেস রেট for people pursuing justice or ACAs through the legal system? Is there typically a positive outcomes for the survivor?
Are there units within the police that specialize in GBV and safeguarding? রাইট, যে আসলে এরকম কোনো আমাদের কোনো তথ্য আছে কিনা যে এই সার্ভাইভাররা যে কেস করেছে এবং সেটার সাকসেস রেটটা কেমন। দেন আরেকটা কোশ্চেন, যে পুলিশ বা আমাদের ইনভেস্টিগেশন যারা কাজ করে তাদের মধ্যে সেফগার্ডিং বা হচ্ছে জিবিবি স্পেশালিস্ট থাকে কিনা। খুবই সংক্ষেপে নাজলি আপা যদি একটু দেন, জাস্ট 30 সেকেন্ড আপা, আমরা আমাদের সময় যেহেতু খুবই কম। আমার মনে হয় সংক্ষেপে বলি, সাকসেস রেটটা আসলে এই মুহূর্তে বলাটা সম্ভব না, যে এটা কারণ এটা স্ট্যাটিস্টিক্যাল প্রশ্ন যে কিরকম রাইট। আছে, তবে কিছু কিছু তো সাকসেস নিশ্চয়ই আছে, কিন্তু ওভারঅল খুব একটা ভালো না। কিন্তু আমি ওই একেবারেই স্পেসিফিক কোনো ইয়ে দিতে পারছি না। আরেকটা যেটা হচ্ছে, আমার জানা মতে আমাদের এখানে স্পেশালাইজড জেন্ডার বেসড ভায়োলেন্স নিয়ে কাজ করে বা সেফগার্ডিং ইস্যুতে পুলিশের আলাদা কোনো ইউনিট আছে বলে আমার জানা নাই। জি, ধন্যবাদ নাজলি আপা। দিলীপ দা, আপনার কাছে একটা প্রশ্ন, যে এখানে রোহিঙ্গা রেসপন্সের কথা বলা হচ্ছে, যে এই কনটেক্সটে আমাদের কোনো স্পেসিফিক গাইডেন্স আছে কিনা, বা অর হাউ ক্যান উই অ্যালাইন দ্য এক্সিস্টিং ল অ্যান্ড প্র্যাকটিস দেয়ার। মানে এইখানে আমি যদি বুঝে থাকি প্রশ্নটা, যে পার্টিকুলারলি রোহিঙ্গা রেসপন্সের কথা বলা হচ্ছে ওই কনটেক্সটে, যে আমাদের দেশীয় ল এখানে আসলে কতটা অ্যাপ্লিকেবল। যেহেতু সময় নেই, খুবই সংক্ষেপে দাদা যদি একটু একটা জিনিস রেসপন্স কিন্তু করেন। প্রথমে মনে রাখতে হবে, রোহিঙ্গাদের কিন্তু আমরা কোনো রিফিউজি স্ট্যাটাস দেইনি। অতএব বাংলাদেশের ল কিন্তু ওখানে ইমপ্লিমেন্টেশনে যাবে না। কিন্তু যদি তারা আহ, ওখানে থাকা অবস্থায়, যে আশ্রিত অবস্থায় যদি কোনো অন্যায় করে বা কোনো কিছু করে, তা বাংলাদেশের যে আইনগুলো যেটা আছে, যেটুকু যতটুকু অ্যাপ্লিকেশন হবে ততটুকু তাদের প্রতি ইমপ্লিমেন্টেশনে যাওয়া যাবে। যাওয়া যাবে না তা না, কিন্তু একেবারেই সবকিছুতেই আমরা যেতে পারবো না, কেন যেহেতু আমরা তাদেরকে স্ট্যাটাসটা দেই নাই রিফিউজি। রাইট, কিন্তু যদি কোনো রোহিঙ্গা বেনিফিশিয়ারি যারা এরকম শিকার হয়েছেন, ধরেন যৌন শোষণ নির্যাতনের শিকার হয়েছেন, সো তারা কি কোনো প্রতিকার চাইতে পারবে, এরকম কোনো হ্যাঁ, অবশ্যই ব্যবস্থা পারবে। আছে কিনা? কেন পারবে না? আমাদের অবশ্যই দেশীয় পারবে। আইনে তারা প্রতিকার চাইতে হ্যাঁ, পারবে। অবশ্যই পারবে। অবশ্যই পারবে। একটু জি। জি। আমার মানে যেহেতু কম জি, সময় ধন্যবাদ। কম, জি দাদা, এখানে জি। জি নাই, আপা। লাস্টের একটা রিসার্চ আছে কিন্তু হুম হুম। রোহিঙ্গাদের ক্ষেত্রে বাংলাদেশের ওভারঅল আইনের প্রাসঙ্গিকতা বা কোড আইন কিভাবে প্রযোজ্য, ওনাদের একটা বড় রিসার্চ আছে। রিপোর্টটা ইয়ে অ্যাভেলেবল, অনলাইনে অ্যাভেলেবল। থ্যাংক ইউ নাজলি আপা এবং দিলীপ দা। আসলে আমরা লাস্ট মোমেন্টে চলে এসেছি। আমরা এখন আমরা একটু রিকোয়েস্ট করব, লুবনা, if you just show your screen about the feedback questions, আমরা ততক্ষণে দু একটা প্রশ্ন আমরা নিতে পারি। আমরা একটু সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা স্ক্রিনে যে আমাদের ফিডব্যাক কোশ্চেন গুলো দেখবেন, আহ, সেইগুলো একটু ইয়ে করবেন, আমাদেরকে আপনারা সাহায্য করবেন ফিডব্যাক দিয়ে। অনেকগুলো কোশ্চেন রয়েছে। কেউ কেউ আহ, জানতে চেয়েছেন অনেক বড় প্রশ্ন, ডেফিনেশন, মাইনর হ্যারাসমেন্টের ডেফিনেশন জানতে চেয়েছেন, কিছু এক্সাম্পল জানতে চেয়েছেন। সো এইগুলো হয়তো আমরা ইমেলে রেসপন্স করতে পারি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ইভালুয়েশন ফর্ম স্ক্রিনে দেখা যাচ্ছে। সো আমি পার্টিসিপেন্ট যারা রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব এটা একটু পূরণ করার জন্য। একই সাথে আপনারা আপনাদের মতামতটা জানাবেন। একই সাথে যে আমাদের এই ইভেন্ট, এই যে রেকর্ডিং, এই ওয়েবিনারে, সেটার স্লাইড গুলো সহ এগুলো শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করা হবে। কয়েকজন প্রশ্ন ছিল এমন যে আপনারা এই স্লাইড গুলো পাবেন কিনা। আপনারা আমাদের ওয়েবসাইট আপনারা ভিজিট করবেন এবং একই সাথে আপনার ইমেলের মাধ্যমে কিন্তু নোটিফাইড হবেন যে এই যখন এটা আপলোড হবে তখন আপনারা এটা জানতে পারবেন। সো আমাদের হাতে এখনো 3 মিনিট সময় রয়েছে। আমার মনে হয় যে এই সময় যদি আমরা একটু সবাই আমাদের ফিডব্যাক ফর্মটাতে একটু ফিল আপ করি, আমাদের একটু পরামর্শ দেই, পরামর্শের জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি। আহ, আরো কিছু প্রশ্ন ছিল, আমরা রোহিঙ্গা নিয়ে কথা বলেছি। একজন বলেছেন নাজলি আপা, খুব সংক্ষেপে এখন একটা উত্তর দেওয়া যায় কিনা জাস্ট 1 মিনিটে, যে please give us some example of criminal offense. If the risk is higher and victim doesn't give consent, then how can we proceed? Important একটা প্রশ্ন, যে যদি ভিকটিম কনসেন্ট না দেয় সেক্ষেত্রে আমাদের কি করণীয়। দেন আরেক এর সাথে রিলেটেড, যে একটা এক্সাম্পল লিস্ট যে ক্রিমিনাল অফেন্সের, খুব সংক্ষেপে আপা যদি, বা দিলীপ দা, যে যে কেউ আপনারা যিনি কমফোর্টেবল ফিল করেন। আহ যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে
প্রশ্নটা কি জানি ছিল, আর একবার প্রশ্নটা যদি হচ্ছে বলেন। যে যদি ভিকটিম যদি কনসেন্ট না দেয় ও আচ্ছা, সেক্ষেত্রে হ্যাঁ, আমরা কি এক্ষেত্রে করব? স্পেসিফিক একবার আপনাদের বলে রাখি, যারা শুনছেন আমার কথা, যে ভিকটিম কনসেন্ট না দিলে আপনার কিছু করার নেই। কেননা ভিকটিমের কনসেন্টই হচ্ছে মূল। আপনি মামলা করতে যান বা কোথাও যদি যেতে চান, তিনি যদি এই জায়গায় কনসেন্ট না দেন, তাহলে আপনি কাকে নিয়ে সাক্ষী নিয়ে করাবেন? সাক্ষীতে তো যেতে হবে, আপনাকে তদন্তের ওই জায়গাটাতে যেতে হবে। যার জি। কারণে ভিকটিমের কনসেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এটা লাগবেই, এটা ছাড়া কোনো বিভাগে আগানো যাবে না। এবং আমাদের হাইকোর্টের ডিরেক্টিভস যেটা রয়েছে সেখানে কিন্তু এই যে ভিকটিম সাপোর্ট যে এনভায়রনমেন্ট সেটা এনশিওর করার কথা বলা হয়েছে এবং তাদের কনসেন্টের কথা বলা হয়েছে। আমরা আরেকটা আমি আবার আরেকবার একটু মনে করিয়ে দিই সবাইকে আমাদের ইভালুয়েশন ফর্মটা একটু পূরণ করার জন্য। আমাদের একটা কোশ্চেন ছিল যে ডিফারেন্স বিটুইন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ক্রিমিনাল ইনভেস্টিগেশন। সো ইনভেস্টিগেশন একটা হিউজ পার্ট, আসলে আমরা এই ওয়েবিনার আসলে এটা কভার করছি না, বাট হয়তো অন্য আমাদের এই রিলেটেড আমাদের ওয়েবসাইটে আপনারা রিসোর্স খুঁজতে পারেন ইনভেস্টিগেশন রিলেটেড। এবং বিশেষ করে নাইজেরিয়া হাবে ডেভেলপ করা আমাদের রিসোর্স রয়েছে। সো আমরা একদমই শেষ মুহূর্তে চলে আসছি আমরা। আহ, আমি আবার একটু বলছি, আবার একটু যে আমরা এই যে যে কোশ্চেন গুলো আমরা এখন আনসার করতে পারিনি সময়ের অভাবে, সেগুলো আমরা আপনাদেরকে ইমেলে রেসপন্স করব এবং আপনারা আমাদের এই ওয়েবিনার রেকর্ডিং আমাদের ওয়েবসাইটে দেখতে পাবেন। যখন এটা আপলোড হবে তখন আপনাদেরকে নোটিফাই করা হবে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ, নাজলি আপা, দিলীপদা এবং আমাদের আরএসএস টিমে যারা রয়েছেন, যারা গ্লোবাল টিমে রয়েছেন এবং আমাদের বাংলাদেশ টিমে রয়েছেন, তাদের অসংখ্য এফোর্ট রয়েছে, তাদের পরিশ্রম রয়েছে এখানে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা অংশগ্রহণ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। So, আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জি, আল্লাহ হাফেজ।